জড়িয়ে ধরবে বলে। আরে তামিম, সব কাটা। কাটার নাম শুনে রিমের মনে পড়ল স্পর্শকে ওড়না দিয়ে হাত বেঁধে দিতে বলেছিল। তা তো সে করেই নেই। জিভে কামড় দিয়ে রিম স্পর্শর বারান্দার দিকে তাকালো একবার। সবসময় সবকিছু জোর করিয়ে নিলেও আজ করলো না বলে রিমের কেমন যেন লাগলো। তাছাড়া কোনো ব্যান্ডেজ করা হয়নি বলে ব্যাপারটা একটু বেশি খারাপ লাগলো তার। তার কারণেই তো এমনটা হলো। স্পর্শর হাতে রক্ত শুকিয়ে গেছে। সে হাতটাকে শূন্যে তুলে রিমের একটা ওড়না বের করে সেটাতে প্যাঁচাচ্ছিল। সেই সময় রিমের একটা কথা মনে পড়ে গেল। কারোর জন্য এতটা ডেসপারেট হওয়া ঠিক না। দেখা যায় যার জন্য হয় সেই মারা যায়। কথাটা বুকে আঘাত করতে স্পর্শ ওড়নাটাকে খুলে দূরে ছুঁড়ে ফেলল। রিম এটা কেন বললো? আমার হবে, আমি তাকে আমার করেই ছাড়বো। জানি ওকে পাওয়ার দিন আমায় অনেক যুদ্ধ করতে হবে, তাও আমি যুদ্ধ করে ওকে জিতে নিব। একদিন না একদিন সে আমি বলতে ডেসপারেট হবে, আমার বিশ্বাস আছে তাতে। শুনছেন? স্পর্শ ভাবলো ভুল শুনেছে, তাই শুকনো রক্তগুলো ঘষে ঘষে উঠানোর চেষ্টা করছিল। সেই আওয়াজ আবারও পেয়ে বারান্দাতে এসে নিচে তাকাতেই দেখলো রিম দাঁড়িয়ে আছে। মানে এটা রিমেরই গলা ছিল। আমি কি ভুল শুনেছি নাকি? সত্যি তুমি আমায় ডেকেছো? হ্যাঁ, আমি ডেকেছি। কেন? আপনার হাতে মলম লাগিয়েছিলেন। এসব ছোটখাটো ব্যথায় মলম লাগতে হয় নাকি? কিন্তু অনেক রক্ত গেল যে। রক্ত গেলে কি সেটা চোট? তবে যে তোমার জন্য কত রক্ত ঝরালাম, এই সেসবের হিসেব কি করে দিবে? আমি কি বলেছি রক্ত ঝরাতে? বলনি, তবে তোমাকে পেতে তো রক্ত ঝরাতে হয়। স্পষ্ট, কার সাথে কথা বলছিস? তীব্রর কথা শুনে স্পর্শ চটজলদি ওখান থেকে চলে আসলো। তারপর কথা কাটিয়ে বলল, আমি একা মানুষ, একা কথা বলি। কে আসবে আমার সাথে কথা বলতে? রিমির সাথে তখন কথা বলতে চেয়েছিলাম, কিন্তু সে তো আমার সাথে কথা বলতে চায় না। কি এমন অপরাধ করেছিলাম আমি? তুই একটা বুদ্ধি দে না মিটমাট করার। ভাইয়া, তোমার জন্য কি মেয়ের অভাব আছে? কত মেয়েই তো তোমার বান্ধবী, ওদের একজনের সাথে প্রেম করো, তাহলেই তো হয়। সবাই তো রিম না। রিমঝিম নিচে তাকিয়ে দেখলো তামিম বাগানে গোলাপ গাছটার সামনে গালে হাত দিয়ে বসে আছে। তার কাছে মনে হয় এটাই বেস্ট গিফট ছিল। কি খুশি সে। রিম জানতো এটাতেই সে বেশি খুশি হবে। আজ আর ওকে বাগান থেকে কেউ নিয়ে আনতে পারবে না। পাগল ছেলে একটা। তীব্র চলে যাওয়ার পর স্পর্শ ছুটে এসে বলল, রিম আছো? আছি। কেন? আসি। খবরদার, দরজা লক করে চলে যাব কিন্তু। তোমার মাঝে মাঝে কি হয় বলো তো? এই তো মিষ্টি কথা বললে, এখন আবার ধমকিয়ে কথা বলছো। আমি আপনার হাতের কথা জানতে চেয়েছি। তার মানে এই নয় যে আজই বিয়ের পিঁড়িতে বসে যাব। সবসময় আমাকে বিয়ে করার চিন্তা করো, তাই না রিম? তাই তো এখন এই প্রসঙ্গে কথা না উঠলেও তুমি উঠিয়ে ফেললে। স্পর্শর এমন কথায় রিম থতমত খেয়ে গেল। আসলেই তো স্পর্শ বিয়ের ব্যাপারে কিছু বলেনি এখন। মাথায় হাত দিয়ে সে সোজা ওখান থেকে চলে গেছে। কথার জালে ফেসেই গেল। তামিম এই নিয়ে 50 বার রিহাবের রুমে উকি দিয়ে এসেছে। খালি হাতে নয় অবশ্যই। একটা কেচি নিয়ে বাক্সটাকে কুচি কুচি করে একটু একটু করে কেটে আবার রুমের বাইরে চলে আসতো। এত বড় বাক্স, তার একটু একটু কাটায় কিচ্ছু দেখা যাচ্ছে না এখনো। বাক্সের ভেতর আবার ফোম দেওয়া, তাই কাটার পরেও বোঝা যায় না ভেতরে আসলে কি আছে। 51 বারের সময় সে যখন বাক্সটা কাটার প্রাণপণ চেষ্টা চালাচ্ছিল, তখন রিহাব আওয়াজ পেয়ে ধরে ফেলল ওকে। কি আর করার, ওর এত দেখার শখ যখন, তখন সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করার কোনো দরকার নেই। তামিমকে বিছানায় বসিয়ে ওর সামনে বাক্সটা খুলল রিহাব। ফোম সরাতে বেরিয়ে এলো রেসিং কার। তামিম নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। এটা কি সত্যি তার? বড় করে গলা ফাটিয়ে চিৎকার দিয়ে সে রিহাবের কোলে উঠে গেল। রিহাব মাথা মুছে বলল, চল, বাগানে রাইড দিবি। চলো। রিহাব কারটা নিয়ে তামিমকে বাগানে এনে বসিয়ে দিল তাতে। তারপর কার অন করে দিয়ে ওকে চালাতে বলল। তামিম আর থাকে কই, স্পিড বাড়িয়ে পুরো বাগান ঘুরছে আর খিলখিল করে হাসছে। রিহাব খুশি হলো ওর খুশি দেখে। তারপর বড় গলায় বলল, আস্তে চালাবি, ভেঙে গেলে ঠিক করে দেবো না কিন্তু। এই কথা শুনে তামিম স্পিড কমিয়ে দিয়েছে। মা, তোমাকে আমার একটা কথা বলার আছে। রোকসানা বেগম তখন জুস বানাচ্ছিলেন, আঙ্গুরের জুস। এটা খেলে তার নিজেকে ফর্সা মনে হয়, তাই প্রতিদিন বিকাল 4টার সময় তিনি এটা বানান। তীব্রর কথা শুনে ওর দিকে না তাকিয়ে জানতে চাইলেন ও কি বলতে চায়। মা, আমি রিমঝিমকে অনেক পছন্দ করি, ওকে আমি বিয়ে করতে চাই। রোকসানা বেগম হাসলেন, তারপর চিনি দিয়ে জুসটা নাড়তে নাড়তে বললেন, মজা করছিস তো? মানলাম। যদি মজা না হয়ে থাকে তো বাসা থেকে বের হয়ে যাও, দরজাটা ওইটা, চলে যেতে পারিস। মা, এমন কেন করছো?
রিম কিন্তু খুব ভালো একটা মেয়ে। যত ভালোই হোক, ওই মেয়ে আমার বাড়ির বউ হবে না। একবার কথা তো বলে দেখো। একবারও না। ওকে আমি পছন্দ করি না। তার ভাইকে মানছি, ওইটাই ওদের জন্মের সৌভাগ্য। মা প্লিজ, আমার খুশির জন্য এটা পারবে না? স্পর্শ দূর থেকে সব শুনছে, তার পেটের ভিতর মোচড় দিয়ে উঠছে। মা কি বলে তার কথা ভেবে। মা যদি রাজি হয় তবে খুব ভেজাল হয়ে যাবে। সে মনে মনে দোয়া করছে যেন মা রাজি না হয়। তীব্র শেষ কথায় মা বললেন, তোর যদি মায়ের কথা ভালো না লাগে, বাসা থেকে বের হয়ে চলে যা। আমি তোকে বাধা দিব না। তারপরেও ওই মেয়ে আমার ছেলের বউ হবে না। আমার শেষ কথা এটা। তীব্রর মনটা খারাপ হয়ে গেছে। ইদানিং সব তার মন খারাপের ঘটনা ঘটে, কেউ তার মনের কথা একটু বোঝে না। স্পর্শ দাঁত কেলিয়ে বাইরে যেতে যেতে বলল, মা, আমি একটু আসছি। রোকসানা বেগমকে যেতে দেখলেন, মনে মনে ভাবছেন, ওই মেয়ে যদি ওদের একজনেরও বউ হয়ে আসে, তাহলে বাসে সারা দিন 24 ঘন্টা তুল কালাম বেঁধে থাকবে। আপদ ঘরে না আনাই ভালো। স্পর্শ হাতে তামিমের জামাটা নিয়ে গেছে ওদের বাড়িতে। কলিং বেলে চাপ দিয়ে দাঁড়িয়ে রইল। রিম এসে দরজা খুলছে আজ। স্পর্শ ওর দিকে চেয়ে মুচকি হেসে বলল, আজ শালাবাবু আসলো না যে দরজা খুলতে? ও বাসায় নেই। শালাবাবু মানে কি? ওইটাই যেটা তুমি এখন ভাবছো। রিমঝিম দরজা লাগিয়ে ফেলা ধরতে স্পর্শ থামিয়ে বলল, আরে গিফট দিতে এসেছি। ও কোথায় সেটা বলো। বাগানে হয়তো। স্পর্শ সেদিকে যাওয়া ধরতে রিমুকে যেতে মানা করে। কেন যাব না? রিহাব ভাইয়া ওখানে। স্পর্শ দরজার ফটকে হাত রেখে ঝুঁকে পড়ল, কাল ও আমার আপুকে বিয়ে করতে আমাদের বাড়ি আসবে। আমার কেনা বাজারে রান্না দিয়ে দুপুরের ভাত খাবে। আমাকে তো ওর মান্য করতেই হবে। ভাইয়া কারোর কথা মতন চলে না। তাও আমার সাথে তো কিছু করতে পারে নাই আজ পর্যন্ত। আমার কথাই শেষ কথা হয় ওর কোনো টপিকে। এত দাম দেখাবেন না তো। তামিম কার থামাচ্ছেই না, মন মতো চালিয়ে যাচ্ছে শুধু। রিহাব দোলনায় বসে ফোন টিপছিল। স্পর্শ সে সময় তামিমের নাম ধরে ডাকলো। তাজ ভাইকে দেখে তামিম কার থামিয়ে নেমে বলল, ভাইয়া দেখো, রিয়া ভাইয়া আমালে কার কিনে দিয়েছে। ভীষণ সুন্দর। নাও ধরো, এটা তোমার। তুমি এনেছো গিফট? হ্যাঁ। তামিম প্যাকেট খুলে দেখলো গোলাপ ফুলের ছবিওয়ালা জামা। সে খুশিতে লাফ দিয়ে স্পর্শকে জড়িয়ে ধরলো সঙ্গে সঙ্গে। রিহাব স্পর্শকে দেখে ওর মুখের হাসি গায়েব হয়ে গেছে। দোলনা ছেড়ে উঠে চলে গেছে সে। ওকে দেখলেই গায়ে জ্বালা ধরে তার। রিম উপর থেকে ওদের দেখছিল। তামিম ছেলে মানুষ, ভালো মন্দের তফাৎ বোঝে। স্পর্শকে আদর করে বলে সে সবসময় ওর সাথে থাকতে পছন্দ করে। আরে কাল তো তামিমকে নিয়ে স্কুলে ভর্তি করাতে হবে, কত কাজ। দুপুরের দিকে আবার আখি আপুদের বাসায় সকলে যাবে। আজ রাতে বাবার আসার কথা। বাবা মনে হয় এতক্ষণে রওনা হয়ে গেছেন। কতদিন পর বাবা আসবেন ভাবতেই রিমের দারুণ অনুভূতি হয়। নিজে সুন্দর একটা জামা বেছে নিল পরবে বলে। রিম পুডিং অনেক ভালো বানায়। এই স্পর্শ একবার তামিমের হাত থেকে নিয়ে খেয়েছিল, সেই স্বাদ এখনো ওর মুখে লেগে আছে। আজ সেই পুডিং খাওয়ার আরেকটা সুযোগ। তাই তামিমকে একা পেয়ে স্পর্শ বলল, তামিম, তোমার আপু আজ তোমার জন্য কি বানিয়েছে? বানায়নি তো, আম্মু বানাই। চিংড়ি মাছের মালাইকারি, চিংড়ির দো পেঁয়াজা, মুরগি পোড়াও। পুডিং করেনি কেউ? ওটা তো রিমাবু বিকেলে করবে। ও, আমাকে একটু দিবে? আচ্ছা, দেব। রিম বিকালে ওড়না কোমরে বেঁধে পুডিং বানাতে ব্যস্ত হয়ে গেছে। স্পর্শ ঘ্রাণ পেয়েছে ক্যারামেলের। বারান্দায় এসে সেই তখন থেকেই ছটফট করছিল। রিম পুডিং বানিয়ে তামিমকে খেতে দিয়ে নিজে চলে গেছে অন্য কাজে। তামিম প্লেট নিয়ে দরজা খুলে বেরিয়ে স্পর্শদের বাসার বাইরে এসে কলিং বেলে চাপ দিল। দুর্ভাগ্যবশত রোকসানা বেগম এসে দরজা খুললেন। কি চাই? ভাইয়া কই? কে টাস ভাইয়া? মিনিমাম ভাইয়া ছোট ভাই। মিনিমাম ভাইয়া কে আবার? স্পর্শ তামিমের গলা শুনে এদিকে এসে বলল, মা, ওকে আসতে দাও। এই বিচ্ছুটা আমাদের বাসায় কি করে? তামিম মুখ বাঁকিয়ে পুডিং নিয়ে স্পর্শর হাতে দিল। নাও, আমার ভাগেটা তুমি খাও। কি অদ্ভুত নাম দিয়ে কথা বলে ছেলেটা। নামের সাথে মানুষের কোনো মিল নাই। আমাকে যে বিচ্ছু বললেন, আমি কি বিচ্ছু? আমার কি লেজ আছে? রোকসানা বেগম গালে হাত দিয়ে বললেন, কি তেরা কথা বলে এই ছেলে। ছোট ছেলে এমন, তো বড় ছেলে আর কেমন হবে? মা, অফ যাও। ও অবুঝ, ওর কথা তো ধরো কেন? তোর কাছে কি এটা মনে হয় যে ওই রিহাব ছেলেটা আখির জন্য ভালো? ভালো বা খারাপ সেটা তো বড় কথা না। বড় কথা হলো তাকে আখি আপু অনেক ভালোবাসে।
তোরা সব এক পক্ষ নিয়ে কথা বলছিস। ওই রিহাব সম্পত্তির লোভে পড়ে আখিকা বিয়ে করেছে, মনে রাখিস তোরা। আর ওর বোনও একই কাজ করবে হয়তো। আমি আর এই দুনিয়ায় থাকবো না, তখন চলে যাব। স্পর্শ পুডিং নিয়ে চেয়ার টেনে বসে খাওয়া শুরু করে দিয়েছে। রোকসানা বেগম মরা কান্না বন্ধ করে বললেন, এটা কিসের পুডিং যে একেবারে সব ছেড়ে এটা খাওয়ার জন্য পাগল হয়ে পড়েছিস? আমি পুডিং বানালে তো খাস না। তামিম মুখ বাঁকিয়ে বলল, এটা আমার আপু বানিয়েছে, তোমার পুডিংয়ে ডিমের গন্ধ। আমি একবার খেয়েছিলাম, এর জন্য টাচ ভাইয়াও খায় না। কি এত বড় কথা? কিসের ডিমের গন্ধ? পুডিং এ তো ডিমের গন্ধ থাকেই। আমার আপুর পুডিং এ বুঝি ডিমের গন্ধ আসে না? কথাটা বলে রোকসানা বেগম এসে স্পর্শর হাত থেকে পুডিং নিয়ে মুখে দিয়ে তিনি নিজেই ফিদা হয়ে গেলেন। কি মজার পুডিং! তার মুখে হাসি দেখে তামিম দাঁত কেলিয়ে ভ্রু নাচালো। এত হাসির কিছু নেই, বাজে হয়েছে একেবারে। কথা কাটিয়ে রোকসানা বেগম ড্যাং ড্যাং করে চলে গেছেন। তামিম স্পর্শকে বলল, রোকসু আন্টি মিথ্যা কথা বললো তাই না? রোকসো, এটা কে শিখালো তোমাকে? আশু আঙ্কেল তো ওই দিন ওনাকে রোকসু বলে ডাকছিল। আশু কে আবার? ও, আসাদুজ্জামান। বাপ রে, সবার নামই তো দিলা। তা মোনার কোনো নাম দাওনি? দিচ্ছি তো। কি নাম? মনু। আজ সকাল থেকে স্পর্শদের বাসার আয়োজন শুরু হয়ে গেছে। সানিয়াও এসেছে, কিন্তু এখন পর্যন্ত সে স্পর্শের দেখা পায়নি, কারণ ওর ভয়ে স্পর্শ বাসার বাইরে সকাল থেকে বের হয়নি। বাহানা দিয়েছে জরুরি কাজে। সানিয়া সে তখন থেকে স্পর্শর রুমে বসে ওর অপেক্ষা করছিল। শত চেষ্টা করেও আলমারিটা খুলতে পারেনি, তবে ড্রেসিং টেবিলে ড্রয়ারে নীল চুড়ি 1 ডজন খুঁজে পেয়েছে। স্পর্শটা তার জন্য কিনেছে ভেবে চুড়িটা নিয়ে পগার পার হয়ে গেছে সে। স্পর্শ আর বাসাতেই ফিরতো না, কিন্তু বাবা কল দিয়ে ধমকিয়ে আসতে বললেন বলে এখন আবার বাসার দিকে আসছে সে। রিহাবের প্রায় সবাই ওদের বাসায় এসেছে তখন। তামিম ঘুরে ঘুরে ওদের সব রুম দেখছিল। সেই সময় তার ধাক্কা লাগলো সানিয়ার সাথে। তুমি কে? আমি সানিয়া, আখির ফুফাতো বোন। তুমি বুঝি ওর হবু দেবর? ও হবু দেবর মানে কি? সানিয়া তামিমকে পাত্তা না দিয়ে চলে গেল। তামিম রিমের কাছে এসে বলল, আচ্ছা আবু, ও হবু এর ইংরেজি কি? উঠবি। তামিম এবার রিহাবের কাছে গিয়ে বলল, ভাইয়া, দেবরের ইংরেজি কি? ব্রাদার ইন ল। তামিম দাঁত কেলিয়ে আখির রুমে এসে হাজির এবার। আখি তখন মাথার চুল বাঁধছিল। তামিম ওর কাছে এসে বলল, জানো আয়াপু, আমি তোমার কে হই? কি হও বাবু? আমি তোমার উঠবি বায়ান্ন। উঠবি বায়ান্ন কি আবার? ইংরেজি বুঝো না তুমি? কোন ক্লাস পর্যন্ত পড়ালেখা করেছো? আখি মিটমিট করে হাসছে শুধু। স্পর্শ বাসায় ঢুকে সবার আগে রিমের দিকে তাকালো। টিয়া রঙের লং 3 পিসে ওকে দারুণ লাগছিল। সে ঢুকেই হা করে তাকিয়েছিল। তখন আসাদুজ্জামান ওর হাত ধরে টেনে বসিয়ে বললেন, ওকে তো আপনারা চেনেনি। সানিয়া স্পর্শর নাম শুনে ছুটে এসে ওর সামনে এসে দাঁড়ালো। ওকে দেখে স্পর্শর কলিজা শুকিয়ে গেছে। ঢোক গিলে সে বাবার হাত ছেড়ে নিজের রুমের দিকে গেল। সানিয়াও পিছু পিছু এসে হাতের চুড়ি দেখিয়ে বলল, এগুলো আমার জন্য নিয়েছিলে তাই না ভাইয়া? না তো, কি করে পেলে এটা? আমার জিনিসে কেন হাত দিয়েছো? যত যাই বলো, আমি পরে ফেলেছি, আর কাউকে দিব না। স্পর্শ চুড়িগুলো রিমের জন্য নিয়েছিল। এই ঘাটতারা থেকে তো আর ফেরত পাওয়া যাবে না চুড়িগুলো। সানিয়া বারবার স্পর্শর হাত ধরার চেষ্টা করছিল। অমনি কোথা থেকে তামিম ছুটে এসে স্পর্শর বিছানায় উঠে বসে বলল, তোমার বিছানা অনেক নরম টাচ ভাইয়া, আমি ঘুমাবো একদিন। স্পর্শ সানিয়াকে ছাড়িয়ে তামিমের পাশে এসে বসেছে। সানিয়াও কম না, সেও ওর পাশে বসে বলল, চলো না ভাইয়া, একটু বাইক রাউন্ড দিয়ে আসি। আমার বাইক নষ্ট। তাহলে রিক্সা? আমার পায়ে ব্যথা, নড়তে পারি না। পাটি পেটি? তামিম সানিয়ার দিকে চেয়ে স্পর্শকে ফিসফিস করে বলল, আপুটা এমন কেন? অদ্ভুত না? উদ্ভিদ। কথাটা শুনে স্পর্শ ফিক করে হেসে দিয়েছে। সানিয়া কিছু না বুঝে আর চোখে শুধু তাকিয়ে থাকলো। পেট মোটা তামিম নামের ছেলেটাকে ওর সুবিধার মনে হয় না, কেমন যেন শয়তান ছেলে মনে হয়। রোকসানা মামি বলেছিল এই পরিবারে একটা বিচু ছেলে আছে, তাহলে কি এটাই সে? রোকসানা বেগম নিজের রুম থেকে বের হচ্ছে না, বুঝিয়ে দিচ্ছেন তিনি প্রচন্ড রেগে আছেন। এদিকে আসাদুজ্জামান চক্ষু লজ্জায় পড়ে বারবার ওনাকে ডাকছেন, তাও উনি আসার নাম নেন না।
আখি সেজেগুজে বসেছিল। সানিয়া ওকে এনে বসালো সবার সামনে। স্পর্শ ফুপুর হাত থেকে নাস্তা এনে এনে সবার সামনে রাখছে। সানিয়া ওর সাথে হেল্প করতে চাইছিল, কিন্তু সে ওকে কাজে হাত লাগাতে দিচ্ছিল না। পরে ঠেলাঠেলিতে আরো গায়ে পড়ার বাহানা খুঁজবে মেয়েটা। উফ, কেন যে বাবা ডেকে আনলো আমায়। আইডিয়া, আমি তো রিমকে জেলাস ফিল করাতে চেয়েছিলাম, সেটা এখন শুরু করা যাক। সানিয়া ধরো, এই চায়ের ট্রেটা রেখে আসো, চলো আমার সাথে। সানিয়া খুশি হয়ে সাথে চলল। স্পর্শ রিমকে দেখিয়ে দেখিয়ে সানিয়ার সাথে হেসে হেসে কথা বলছে। রিম বুঝতে পারছে ওকে জ্বালাতে এমনটা করছে স্পর্শ, তাই সে না দেখার ভান করে থাকলো। দু পরিবারের কথা হবার একটা সময় রিহাব আর আখিকে আলাদা করে কথা বলতে দেওয়া হলো। তারা দুজন বাগানের দিকে গেছে। এদিকে স্পর্শ সানিয়ার সাথে সোফায় বসে কথা জুড়ে দিল। রিম ওদের দুজনকে দেখছিল এতক্ষণ। পরিস্থিতি বিগড়ে যাওয়ার সে উঠে আখির রুম দেখতে গেল, তামিমকে সাথে নিয়ে। আখির রুমটা অনেক সুন্দর করে সাজানো, দেখতে আসা যেন সার্থক হলো। রিম চলে আসে, স্পর্শ সে সময় কথা বন্ধ করে ফেলেছে। উঠে এলো রিম কোথায় দেখার জন্য। সানিয়া লজ্জায় মরে যাচ্ছে। স্পর্শ প্রথমবার ওর সাথে এত সুন্দর করে কথা বলেছে। রিমঝিম ফুলের টব হাতে দিয়ে ধরে দেখছিল, আর তামিম বারান্দায় গোলাপ গাছ দেখে ফুল ছিঁড়ছে আর পকেটে ভরছে। হঠাৎ কানের কাছে কারোর হাতের স্পর্শ পেয়ে রিম সঙ্গে সঙ্গে পেছনে তাকালো। স্পর্শর কানে একটা দুল পরিয়ে দিয়েছে মুহূর্তেই। রিমের কান খালি ছিল। কানে হাত দিয়ে সে বলল, ওই মেয়েটার সাথে নাটক করা শেষ, এবার এসছেন আমার সাথে নাটক করতে? হ্যাঁ, ইস, কি জ্বললো রে। মোটেও না। রিম কানের দুলটা খুলে স্পর্শর হাতে দিয়ে চলে যাওয়া ধরতেই ও পথ আটকে বলল, এটা তোমার রুম না, আমার বোনের রুম। আমার পারমিশন ছাড়া নড়তে পারবে না। শালাবাবু, ফ্রিজে লাল মিষ্টি আছে, খাবে না? তামিম মিষ্টির কথা শুনে এক দৌড় দিল। ও চলে যাওয়ার পর রিমঝিমের কানে জোর করে স্পর্শ দুলজোড়া লাগিয়ে দিয়ে বলল, চুড়িও এনেছিলাম, বাদুরে নিয়ে গেছে। ব্যাপার না, আবারও কিনে আনবো। যাই হোক, দুলে খুব ভালো লাগছে তোমায়। ইস, আমার পছন্দ কত সুন্দর। নিজের তারিফ করতে লজ্জা লাগে না? আমার পছন্দের কাতারে কিন্তু তুমিও পড়ো। ভাইয়া, স্পর্শ ভাইয়া। সানিয়ার ডাক শুনে স্পর্শ সরে দাঁড়িয়েছে। সানিয়ার রুমে ঢুকে রিমকে দেখে কিছুক্ষণ কিসব ভেবে বলল, তোমার না কান খালি ছিল? স্পর্শ মাথা চুলকাচ্ছে। রিমঝিম কানের দুলটাকে ধরে বলল, স্পর্শ ভাইয়া আমাকে দিয়েছে, আপনাকে দেয়নি বুঝি? সানিয়ার মনে আগুন জ্বলে উঠেছে। সেই স্পর্শর দিকে অগ্নি দৃষ্টিতে চেয়ে আছে। স্পর্শ সেটা তোয়াক্কা না করে পাশ কাটিয়ে বের হয়ে গেল। রিমও চলে যাওয়া ধরেছিল, তখনই সানিয়াকে থামিয়ে বলল, তুমি কি স্পর্শ ভাইয়াকে পছন্দ করো নাকি? আমি পছন্দ করতে যাবো কেন? তাহলে তোমায় দুল কেন দিল? জানি না, ওনার কাছে জানতে চাই। শুধু শুধু তো কেউ কাউকে দুল দেয় না। রোকসানা মামি ঠিকই বলেছিল। কি বলেছিল? বলেছে তুমি একটা রাক্ষসী, সব কেড়ে নাও, আমার স্পর্শকেও কেড়ে নিতে চাও। রিম চোখ বড় করে সানিয়ার দিকে চেয়ে রইল। এই মেয়েটার কথাবার্তা এমন কেন? আখি দোলনায় বসে একা একা দুলছে, আর রিহাব তামিমের গোলাপ গাছটা ছুঁয়ে দেখছিল। ও একটা কথাও বলছে না দেখে আখি বলল, আচ্ছা, আমি কি আপনাকে জোর করে বিয়ে করছি, নাকি আপনিও আমায়? রিহাব পেছনে তাকালো, তারপর আবার অন্যদিকে হেঁটে চলেও গেছে। আখির কথা জবাবই দেয়নি। আখি দোলনা ছেড়ে ওর পিছু যেতে যেতে বলল, ভালোবাসেন না? কি হলো বলেন না? বাসি। সত্যি নাকি মিথ্যা? কথা এত পেঁচাও কিভাবে? আমার দিকে তাকিয়ে বলুন না। যদি বলে বাসি না, তবে কি বিয়ে ভেঙে দেবে? আখি কোমরে হাত দিয়ে বলল, আপনি যদি নাও করে দেন, তাও আমি জোর করে বিয়েটা করব। আমার আপনাকেই চাই। তোমার জন্য হাজারটা ছেলের লাইন লেগে যাবে। রোকসানা আন্টির মনের মতন ছেলে হবে সব। কিন্তু আমার যে আপনার মতন সাধারণকেই চাই। তামিম হেঁটে হেঁটে মিষ্টি খাচ্ছে। সানিয়ার আগে ফুসতে ফুসতে রান্নাঘরের মায়ের পাশে দাঁড়িয়ে হাতের চুড়িগুলো ভাঙছিল আর মাংসের পাতিলে ছেড়ে দিচ্ছিল। ওর মায়ের সেদিকে খেয়ালই ছিল না, তিনি পোলাও দেখছেন। তামিম সেটা দেখে হন্তদন্ত হয়ে স্পর্শর কাছে ছুটে গেল। তাজ ভাইয়া, শোনো। কি হয়েছে শালাবাবু? সাইয়াপু কি করছে জানো? কি করছে? তার হাতে যে চুড়ি ছিল না, ওই যে ঝুনঝুনোওয়ালা, ওগুলো ভেঙে ডিমের মতো মুরগির মাংসের পাতিলে ছেড়ে দিয়েছে। কি বলছো? আমি নিচের ঘরে দেখেছি। স্পর্শ যেতে যেতে বলল, ওটা হবে, আমি নিজের চোখে দেখেছি। রান্নাঘরে সেই ফুপুকে বিষয়টা জানালো। ফুপু চেক করে পাতিলে চুড়ি পেয়ে
রেগে মেগে একটা থাপ্পড় বসিয়ে দিয়েছেন সানিয়ার গালে। তারপর পাতিলটা নামিয়ে আবার মাংস রান্নার প্রস্তুতি নিচ্ছে এবার। সানিয়া ভাবছে সে এমনটা করেছে সেটা কে বলেছে স্পর্শকে? নিশ্চয়ই ওই রিম মেয়েটা। এবার সে রেগে গেল রিমের কাছে। রিম তখন সোফায় বসে ফোন টিপছিল। এই, তুমি আমার আর স্পর্শের মাঝে ভেজাল লাগাতে চাও? আমি কি করলাম আবার? আমি রান্নাঘরে কি করি না করি তাতে তোমার কি যায় আসে? তামিম দূর থেকে সব শুনছে। এই মেয়েটা তো ভারী বাজি, নিজে দোষ তো করে আবার ওর আপুকে বকছে। এর তো একটা টাইট দিতে হবে। রোকসু আন্টি কই? সানিয়ার কথার কিছুই বুঝলো না রিম। কিসের রান্নাঘরের কথা সে স্পর্শকে বলেছে? আর তাতে এত রকচটা হওয়ারই বা কি আছে? সানিয়া রিমকে চুপ করে থাকতে দেখে কথা থামিয়ে রুকসানা বেগমের কাছে গেল। তিনি দরজার সাথে কান লাগিয়ে শোনার চেষ্টা করছিলেন বাইরে কি হয়। আসাদুজ্জামান ও রিহাবের বাবা সোফায় বসে কথা বলছেন রিহাবার আকিকে নিয়ে। আর রিমের মা রান্নাঘরে স্পর্শর ফুপুর সাথে কথা বলতে গেছেন। বাকি রইল রিম আর তামিম। তামিম স্পর্শর রুমটা দেখছে মনোযোগ দিয়ে। বাকি সবগুলো রুম থেকে স্পর্শ রুমটা আলাদা মনে হয়। তার কারণ হলো স্পর্শ জিমের সামগ্রী দিয়ে ভরিয়ে তুলেছে রুমটা। তামিম এক এক করে সেগুলোর উপর তোলার চেষ্টা করছিল। রিহাব ভাইয়াকে এগুলা নিয়ে সে জিম করতে দেখেছে। সানিয়া আর রুকসানা বেগমের রুমে এসে সব বলে দিল ওনাকে। উনি চটে গেলেন। রুম থেকে বের হয়ে গেলেন অবশেষে। রিম জিম কোথায়? রিম সোফা থেকে উঠে বলল, আন্টি, এই তো আমি। তুমি সানিয়াকে কি বলেছো? কিছু তো বলিনি। তাহলে ও কাছে কেন? ও রান্নাঘরে গিয়ে কি করলো না করলো সেটা স্পর্শকে গিয়ে বলে কি ভেজাল করতে চাও তুমি? রিমের চোখে পানি এসে গেছে রুকসানা বেগমের ধমকে। যেখানে সে কিছুই করে নাই সেখানে তাকে এত কথা কেন শোনায় সবাই? সেই সময় স্পর্শ তার রুম থেকে এসে বলল, এখানে রিমঝিম কিছুই করেনি। সানিয়া রান্নাঘরে কি করছিল সেটা বলেছে তোমায়? সে যে পাগল আজ তার আরেকটা প্রমাণ দিয়েছে। হাতের কাছের চুরি ভেঙে ভেঙে তরকারিতে দিচ্ছিল। তামিম না দেখলে আজ ওগুলো খেয়ে জন 10 মরতো। রোকসানা বেগম চোখ বড় বড় করে সানিয়ার দিকে তাকালেন। এবার সানিয়া আরো জোরে কান্নাকাটি শুরু করে দিয়েছে। ওর কান্নার কারণে ওকে আর কিছু বলতেও পারেননি তিনি। রিমঝিম দরজা খুলে চলে গেল। তখন স্পর্শর পিছু এসে পথ আটকে বলল, আই এম সরি রিম, প্লিজ যেও না। আমি রাগ করিনি। সানিয়া আপু আমার ওখানে থাকা পছন্দ করে না বলেই চলে আসছে। আমি না থাকলে ভাইয়ার বিয়ের কোনো ক্ষতি হবে না। না তুমি যাবে না, দরকার হলে সানিয়া যাবে। আপুর দোষ নেই। যাকে ভালোবাসে তাকে আরেকজনের দিকে ঝুঁকতে দেখলে যে কারোরই কষ্ট হবে, এটাই স্বাভাবিক। ও আমাকে ভালোবাসে না, এটা ওর পাগলামি। তুমি এখন যদি সানিয়ার দোহাই দাও খুব খারাপ হবে কিন্তু। তামিম সেই সময় ওখানে এসে বলল, আপু, তুমি মন খারাপ করো না। সায়াপুকে আমি টাইট দিয়ে দেবো, দেখো। না, তুই কিছু করবি না বলে দিচ্ছি। তামিম মুখ বাঁকিয়ে চলে গেল। তীব্রকে শিং মাছের গুঁতো দিয়েছিল, এই সাইয়াকে কাটার গুঁতো দিবে ভাবতে ভাবতে সে চলল ওদিকে। রিম তামিমের সাথে ফিরে এলো আবার। না হলে স্পর্শকে এমনিতেও যেতে দিত না, তাই বাধ্য হয়েই আসতে হলো। তীব্র বাজার থেকে কোকাকোলা আর আরো মিষ্টি নিয়ে সবে বাসায় ফিরেছে। রিমকে দেখে তার মুড অনেক ভালো হয়ে গেল। জলদি ফ্রেশ হয়ে সে রিমের সামনে টুল টেনে বসলো সে। রিম ওকে দেখে সরতে যেতেই তীব্র পা দিয়ে পথ আটকে বলল, এটাই কিন্তু আমার বাসা। স্পর্শ সে সময় বাসায় ঢুকে এই দৃশ্য দেখে তার গায়ে যেন আগুন ধরে গেল। অন্য কোনো ছেলে হলে মারপিট লেগে যেত এতক্ষণে। তীব্র বলে রেহাই পাচ্ছে। তীব্র সবার চোখেরই রিমের হাত ধরতে যেতেই রিম হাতটা সরিয়ে উঠে চলে গেল মায়ের কাছে। স্পর্শর মুখে হাসি ফুটল তখন। হাসি মুখে সে তীব্রর পাশে এসে বসেছে। তামিম রোকসানা বেগমের রুমে এসে হাজির। তিনি গরম দুধের গ্লাস নিয়ে বসেছিলেন। তামিমকে দেখে বললেন, আমার রুমে কি তোমার? বের হও। একটা কথা বলতে এসেছি। আচ্ছা, থাক। দাঁড়াও, কি কথা? সায়াপু আছে না, উনি তো পাগল, জানেন? না, এসব কে বলেছে তোমায়? চিনি রং সাদা হয় না? হ্যাঁ। তামিম মুখে হাত দিয়ে চোখ বড় বড় করে বলল, আর আমি মাত্র দেখলাম দুধের লাল রঙের কি যেন মেশালে। সায়াপু দেখুন, লাল লাল মনে হয় না? রোকসানা বেগম চোখ বড় করে গ্লাস ঘুরিয়ে বললেন, না, মনে তো হয় না। হবে কি করে? গুলে গেছে না, একবার মিশে গেছে, তাই সাদা দুধ সাদাই আছে। আমি বলি কি, এটা খাবেন না যদি মরে যান। আমার মা বলেছে যে খাবার জন্মগত যে রঙের হয় সে খাবার অন্য রঙের হলে সেটা খেতে নেই, মরে যায়। রোকসানা বেগম গ্লাসটা রেখে দিয়েছেন ভয়ে।
তামিম দাঁত কেলিয়ে বলল, আরেকটা কথা বলতে এসেছি, কিন্তু আপনি তো রাগ করবেন, বলবেন এত কথা কেন বলি। না বলো, সমস্যা নেই। হয়েছে, আপনার তেল মালিশের কৌটোটা গরম করে আনতে বলছেন না সেই আপুকে? রোকসানা বেগম বাটি হতে চোখ বড় করে বললেন, এটাতে কি করেছে আবার? বেশি কিছু করিনি, শুধু দেখলাম একটা পাতা রস ঢালছে চিপে চিপে। কি পাতা? শুকে দেখুন না। রোকসানা বেগম শুকে বললেন, কোনো গন্ধ তো পাই না। গন্ধওয়ালা পাতার রস কেন দেবে বোকা? এই পাতাটা মনে হয় কোনো জরুরি কাজে দেয়। রোকসানা বেগম ঢোক গিলে বাটিটা রেখে দিলেন। তামিম তো আর মিথ্যা বলবে না, এইসব নিশ্চয়ই সত্যি। তামিম চোখে সানগ্লাস পরে বেরিয়ে চলে গেল। সানিয়া স্পর্শর জন্য বেলের শরবত বানাচ্ছে। স্পর্শর অনেক প্রিয় এটা। রিম কোনো পাত্তাই দিচ্ছে না আমাকে, অথচ কয়েকদিন আগেও তার সাথে আমার রিলেশন ছিল। ভাইয়া ওরে বাদ দাও না, আর কত স্যাসরার মতো বোকার মতন ঘুরবা? তোমার জন্য মেয়ের অভাব? আমাদের সানিয়া আছে না? ও তো তোর জন্য পাগল। আরে পাগলামি একবার একজনে থাকে, এ আর এমন কি? বলল। স্পর্শর কথাটা শুনল রিম দূর থেকে। ওকে তাকিয়ে থাকতে দেখে স্পর্শ হালকা কেশে, কিছু মানুষের আবার একজনের প্রতি পাগলামি থাকে। তীব্র গালে হাত দিয়ে বলল, জানি না কেন রিম ছেড়ে যাবার পর অগোচর হয়ে গেছে। ও থাকার সময় টেরই পাইনি আসলে ও কি ছিল আমার জন্য। রিমঝিম তীব্রর বলা কথাগুলো শুনে একটুও বলল না। তার মন থেকে যে একবার উঠে সে সারা জীবনের জন্য উঠে। এখন এত দিলদরিয়া হয়ে লাভ নেই। এমনি এমনি রিম কাউকে জীবন থেকে বের করে দেয় না। স্পর্শ রিমের চাহনি দেখে বুঝেছে রিম মনে মনে তীব্রকে চিবিয়ে খাচ্ছে। তীব্র বাছাধন যত পস্তাও, আর রিমকে পাইবা না। রিম চাইলেও তুমি রিমকে পাবা না, কারণ রিম আমার ছিল, আমারই আছে, আর কারোর হইতে দিব না। তোমাকে দিছিলাম, তুমি যত্ন করতে পারলে না, এটা তোমার দোষ, এবার ভুগো। সানিয়া বেলের শরবত এনে স্পর্শর হাতে দিল। স্পর্শ এমনিতে ওর উপর রেগেছিল, তারপরও আবার কান্না শুরু করায় নিতে বাধ্য হলো। সানিয়া খুশি হয়ে গেল আরেকটা গ্লাস আনতে। সেই সময় তামিম সানগ্লাস খুলে স্পর্শর পাশে এসে ওর হাতের শরবতটা ভালো করে দেখে বলল, এটা বেলুর শরবত না? পেলে শরবত। ওই তো বেলু, খেও না। কেন? তামিম ফিসফিস করে বলল, সাইয়াবুকে দেখলাম বেলুর খোসা দিয়ে বানাচ্ছে। রোকসান্টির সামনে বকা দিয়েছিল না তাকে, তার বদলা। কালার দেখে তো মনে হয় না। আরে আমি নিজের চোখে দেখেছি, ট্যাঙের গুঁড়ো দিচ্ছিল, ওটার রং আর কি কমলা। স্পর্শ হাত থেকে শরবতটা রেখে দিল। তামিম সেটা নিয়ে বলল, আমি এবার খোসা টুসা বাঁচি না, সব খাই। তামিম একটা নিয়ে বেলের শরবতটা খেয়ে ফেলল। সানিয়া আরেক গ্লাস এনে বলল, নাও ভাইয়া, এটা খাও, অনেক যত্ন করে বানিয়েছি। খোসা দিয়ে খাবো না এটা। ভাইয়া, কষে দিলে মজা বেশি হয়। তামিমের বলা মিথ্যেটা সত্যি হয়ে গেছে শুনে সে বিরাট বড় ঝটকা খেলো। গলায় হাত দিয়ে বলল, আর মানে সত্যি সত্যি খোসা দিয়ে বানিয়েছো? ওয়া! তামিম ছুটল বাথরুমের দিকে। সানিয়া মুখ বাঁকিয়ে স্পর্শর দিকে গ্লাসটা এগিয়ে ধরে বলল, খেতে। তামিম ওয়াশরুম থেকে বেরিয়ে সোজা রেক্সানা বেগমের কাছে গেছে। তিনি দুধের গ্লাসটা ম্যাগনিফাইং গ্লাস দিয়ে পরখ করে দেখছেন ভেতরে কি আছে। তামিম কাছে এসে বলল, আর একটা কথা বলবো রুকসু আন্টি? কি? টাচ ভাইয়াকে বেলুর খোসা দিয়ে শরবত বানিয়ে দিয়েছে সাইয়া আপু। ভাগ্যিস ভাইয়া সেটা খায়নি, খেয়েছে অন্য কেউ। ও আচ্ছা, বেলের শরবত? কি বলো, কে খেয়েছে তবে? আমি আর কে। এখন এবার বাথরুমে যাচ্ছি, আরও যাবো মনে হয়। টাচ ভাইয়ের এমনটা হওয়ার কথা ছিল, কিন্তু হলোটা আমার। ভাইয়া বেঁচে গেল। রোকসানা বেগম চোখ বড় বড় করে বললেন, খোসার শরবত খেয়ে তোমার পেট খারাপ হয়েছে বলে ওয়াশরুমে যাচ্ছ এতবার? আরে না, আমি তো ওয়াশরুমের আয়না দেখতে যাচ্ছি, অনেক সুন্দর আয়নাটা। আমার পেট খারাপ হবে কেন? দুপুরের খাবার দিতে দিতে হিমশিম খাচ্ছে আখি আর তীব্র স্পর্শ। ফুপু 18টা পদ রেঁধেছেন আজ। বরাবরই ফুপুর হাতের রান্না অসাধারণ হয়, তাই তো আসাদুজ্জামান 7-5 না ভেবে ওনাকে নিয়ে এসেছেন এখানে। রোকসানা বেগম তো একবারও রান্নাঘরে যাননি। তিনি বোঝাতে চান এই বিয়েতে তিনি নারাজ, কোনো মতেই তার মত বদলাবে না। রিমঝিমের পাতে স্পর্শ নিয়ে 3বার মাংসের টুকরা দিয়ে গেছে। শেষে আবার দিতে আসায় রিহা বলল, পাতিলটা ঢেলে দাও। তামিমের পাতে দিলেই হয়, এত যখন মাংস উতলায় পড়তেছে। তামিম আঙ্গুল চষে বলল, আমি মাটন খাবো, মুরগি না। স্পর্শ এবার ওর কাছে গেছে। রিহাবের কথায় রিম মিটমিট করে হাসছিল। সবার সাথে সানিয়াও বসেছিল, কিন্তু ওর কেবল তীব্র
খেয়াল রাখছে, স্পর্শ রাখছে না বলে গা জ্বালা করছে তার। সহ্য হচ্ছে না রিমকে। খাওয়া শেষে সবাই ফিরে আসলো বাসায়। ফেরার পথে রিমঝিমের হাঁটতে হাঁটতে মনে হলো পায়ে কিছু একটা আছে, তাই নিচু হয়ে চেয়ে দেখলো একটা পায়েল ছিকছিক করছে। এটা কখন এলো পায়ে? আশ্চর্য হয়ে রিম